এই কারণে অনেক রাশির নাম যখন আমি বলবো তুমি তখন সেগুলো চিনবা না, তুমি জানবা না এগুলো খায় নাকি মাথায় দেয়, এগুলো বুঝবা না। আপাতত না বোঝার দরকার নেই, আপাতত না বুঝে আমরা কাজ চালাতে পারবো। যদি কোনো অপরিচিত রাশি, ধরো অপরিচিত একটা রাশির নাম আমি বললাম, সান্দ্রতা গুণাঙ্ক, ঠিক আছে, সান্দ্রতা গুণাঙ্ক একটা অপরিচিত রাশি নাম আমি বললাম, তুমি তো জানো না সান্দ্রতা গুণাঙ্ক কি, এটা খায় না মাথায় দেয়, কি দিয়ে প্রকাশ করে জানোই না, তাহলে তুমি কিন্তু এর মাত্রা একক বের করতে পারবা না, ঝামেলা হয়ে যাবে। ধরো আমি বললাম, ধরো ধারকের সঞ্চিত শক্তি, ধারকের সঞ্চিত শক্তির সূত্র তুমি জানো না, তাহলে আমি এর মাত্রা একক বের করতে গেলে তুমি কিন্তু একটু ভয় খেয়ে যাবা। তো এই কারণে যখন অপরিচিত কোনো রাশি দিবে, ধরো আমি বললাম পয়জন রেশিও, মাত্রা বের করো, অপরিচিত রাশি, তুমি তো জানো না পয়জন রেশিও কি, বললাম পৃষ্ঠটান, মাত্রা বের করো, তুমি তো জানো না পৃষ্ঠটান কি, কি দিয়ে প্রকাশ করা হয়, এটা খায় না মাথায় দেয়, কিচ্ছু জানো। তাহলে এই কারণে তুমি তখন একটু ভয় পেয়ে যাবে। তো ভয় পাওয়ার দরকার নাই, যদি কোনো অপরিচিত রাশিরও মাত্রা বের করতে দেয়, তোমাকে অ্যাটলিস্ট সূত্রটা দিয়ে দিবে, তোমাকে হিন্টস দিয়ে দিবে, সূত্র দিয়ে দিবে, তুমি সেই সূত্র কাজে লাগিয়ে মাত্রাটা বের করবা, কোনো ভয় পাওয়ার কিছু নেই। কারণ তুমি এখন পর্যন্ত তো তুমি সবগুলো অধ্যায় করো নাই, অপরিচিত রাশি থাকতেই পারে, এখন সেগুলো তো তোমার পারা লাগবে। তোমার জাস্ট ফোকাসটা থাকবে আমি মাত্রা হিসাব করে বের করতে পারি কিনা, হিসাবটা পারি কিনা, ঠিক আছে। তাহলে কোনো কিছু আমরা মুখস্থ করবো না, দেখি অপরিচিত কয়েকটা রাশি আমরা মাত্রা বের করি। যেমন দেখো, আমরা রৈখিক বেগের সাথে পরিচিত, রৈখিক গতির সাথে পরিচিত, কিন্তু কৌণিক গতির সাথে ওভাবে পরিচিত না। আমরা নিউটনিয়ান বলবিদ্যা অধ্যায়, বিশেষ করে তৃতীয় বা চতুর্থ অধ্যায়ে যখন আমরা যাব, তখন আমরা দেখবো রৈখিক পাশাপাশি, রৈখিক গতির পাশাপাশি আমাদের কৌণিক গতি নিয়েও, অর্থাৎ বৃত্তাকার গতি বা ঘূর্ণন গতি নিয়েও আলোচনা করা লাগতেছে। তাহলে বৃত্তাকার গতি অর্থাৎ ঘূর্ণন গতি, এগুলাতে আলোচনার ক্ষেত্রে, এগুলা নিয়ে যখন আমরা আলোচনা করব, তখন তো নতুন নতুন রাশি আসবে যেগুলো 9, 10 আমরা পড়ি নাই। তো সেরকম কয়েকটা রাশির সাথে আমরা দেখি একটু পরিচিত হই। ধরো কোনো বস্তু যদি একটা বৃত্তাকার পথে ঘোরে, এরকম একটা বৃত্তাকার পথে কোনো একটা বস্তু ঘুরতেছে, এটা হচ্ছে সেন্টার। ধরো তুমি সাইকেল চালিয়ে একটা বৃত্তাকার মাঠের এ বিন্দু থেকে তুমি বি বিন্দুতে চলে গেলা, তাহলে এ বিন্দু থেকে বি বিন্দুতে গেলে তোমার এইটা হইলো রৈখিক সরণ, রৈখিকভাবে তুমি এতটুকু দূরত্ব অতিক্রম করলা, রৈখিকভাবে তোমার অতিক্রান্ত দূরত্ব হইলো এতটুকু। কিন্তু তোমার কৌণিক যে ডিসপ্লেসমেন্টটা হইলো সেটা হচ্ছে এইটা। তুমি ছিলা কোথায়, ছিলা হচ্ছে এ বিন্দুতে, গেলে কোথায়, বি বিন্দুতে। তাহলে তুমি বৃত্তের কেন্দ্রে কত কোণ তৈরি করলে, এই কোণটা তৈরি করলে, এই যে কোণটা, এটা হচ্ছে তোমার থেটা বা ডেল থেটা, ঠিক আছে, থেটা বা ডেল থেটা। তাহলে এটাই তোমার কৌণিক সরণ, এই যে থেটাটাই, থেটাটা হচ্ছে তোমার কৌণিক সরণ, কৌণিক সরণ, বুঝছো। এ থেকে বিতে যাইতে তোমার সময় লাগলো ধরো টি, টি সময় লাগলো, তাহলে যাত্রা কাল সেটা হচ্ছে টি। এবার যদি তোমাকে আমি এখান থেকে বলি বেগ বের করো তো, তাহলে কৌণিক বেগ, কৌণিক বেগ, কৌণিক বেগকে কি দিয়ে প্রকাশ করা হয় জানো, ওমেগা দিয়ে। ডাব্লু লিখে, ডাব্লু লিখে এভাবে ধরে মাথা দুইটা বাঁকাই দিবা, বাঁকাই দিলে সেটা হয়ে যাবে ওমেগা, এই যে এটা হচ্ছে ওমেগা। এই ওমেগা ইকুয়াল টু ডেল থেটা ডিভাইডেড বাই ডেল টি, বা বলতে পারো থেটা ডিভাইডেড বাই টি। যেমন তুমি রৈখিক বেগের ক্ষেত্রে ভি ইকুয়াল টু লিখো না ডেল এস বাই ডেল টি, অথবা এস ডিভাইডেড বাই টি, সরণের পরিবর্তনের হারকে বেগ বলে, কোন বেগ, রৈখিক বেগ। ঠিক তেমনি কৌণিক সরণের পরিবর্তনের হারকে, কৌণিক সরণের পরিবর্তনের হারকে ডেল টি সময়ে ডেল থেটা কৌণিক সরণ, তাহলে একক সময় কৌণিক সরণ ডেল থেটা ডিভাইডেড বাই ডেল টি, এটা হচ্ছে কৌণিক বেগ, প্রকাশ করি কি দিয়ে, ওমেগা দিয়ে। তাহলে ওমেগা দিয়ে কৌণিক বেগ প্রকাশ করা হয়, আলফা দিয়ে কৌণিক ত্বরণ প্রকাশ করা হয়, আলফা এই লেটারটা দিয়ে, এই প্রকাশ চিহ্নটা দিয়ে কৌণিক ত্বরণ প্রকাশ করা হয়। যেমন রৈখিক ত্বরণকে তুমি এ দিয়ে প্রকাশ করো, রৈখিক ত্বরণের ডেফিনেশন কি, রৈখিক বেগের পরিবর্তনের হার। ঠিক তেমনি কৌণিক ত্বরণের ডেফিনেশনটা হবে কৌণিক বেগের পরিবর্তনের হার, অর্থাৎ ওমেগা পরিবর্তনের হার। তাহলে আলফা ইকুয়াল টু হবে ওমেগা ডিভাইডেড বাই টি, বা ডেল ওমেগা ডিভাইডেড বাই ডেল টি, বুঝছো, বুঝছো। তাহলে আমরা দেখি এই রাশিগুলার মাত্রা এককটা আমরা বের করতে পারি কিনা। তাহলে কৌণিক গতি মোটামুটি বুঝলাম, তো আমরা এখন এই কৌণিক গতি রিলেটেড কয়েকটা মাত্রা একক বের করবো। আসো তাহলে ধরো 14 নম্বর, প্রথমে তোমাকে বললাম কৌণিক সরণ, কৌণিক সরণ। ভাই কৌণিক সরণকে থেটা দিয়ে লেখা হয়, থেটা কোণ, অ্যাঙ্গেল। কৌণিক সরণের কোনো মাত্রা নেই, কেন নেই, কৌণিক সরণ তো কোণ, এই যে থেটা কোণ, থেটার মান ধরো 60 ডিগ্রি অথবা 30 ডিগ্রি, অথবা থেটা ইকুয়াল টু ধরো π/6 বা π/3, বুঝছো, এরকম। তো এর তো কোনো মাত্রা নেই, 60 ডিগ্রি জাস্ট এত ডিগ্রি, একটা সংখ্যা, একটা মান, কোণের একটা মান। π/3, এই যে রেডিয়ানে লিখলে π/3, যে π/3 রেডিয়ান, তাহলে এর কোনো মাত্রা নেই, মাত্রা নেই, বুঝছো। তাহলে মাত্রা নেই ব্যাপারটাকে আমরা কিভাবে লিখবো, কোন রাশির মাত্রা নেই এই ব্যাপারটাকে আমি কিভাবে লিখবো, মাত্রা নেই মানে কি, সূচক জিরো। তাহলে মাত্রা নেই এই কথার অর্থ হচ্ছে m0 l0 t0 মানে সূচক জিরো। তাহলে মাত্রা নেই, সূচক গুলা জিরো, m0 l0 t0, এটা হচ্ছে মাত্রা নেই। অথবা আমি আর একটা কাজ করতে পারি, মাত্রা নেই মানে 1, মাত্রা নেই মানে 1। কেন, m0 l0 t0, m0 l0 t0, কারো সূচক যদি জিরো থাকে তাহলে কত হয়, 1। তাহলে মাত্রা নেই আমরা এইভাবেও লিখতে পারি আর এইভাবেও লিখতে পারি, ঠিক আছে। মাত্রা নেই, সূচক জিরো, অথবা মানে অনেকে এই কাজটা করে, ভাই মাত্রা নেই জিরো, না হবে না, কি জিরো, সূচক জিরো, তাহলে সূচকে জিরো বসাও, m0 বসাও, তাহলে ঠিক আছে। তো m0 মানে 1, তুমি যদি জিরো লিখে দাও তাহলে জনগণ তো 1 ভাববে না, 1 ভাববে, ভাববে তো জিরো। তাহলে সূচক জিরো এবং সূচক যদি জিরো হয় তাহলে 1, তাহলে মাত্রা নেই মানে 1, বুঝছো।
তাহলে আসো দেখি, কৌণিক সরণ মাত্রা নেই, তাহলে মাত্রা নেই মানে 1 অথবা m0 l0 t0, এই যে 1 লিখতে পারি, অথবা m0 অথবা m0 l0 t0, এই যেভাবে আমরা লিখতে পারি, মাত্রা নেই। কিন্তু ভাইয়া মাত্রা নেই কিন্তু একক আছে, ঠিক আছে? এই যে একটা রাশি মাত্রা নাই বাট একক আছে, কি একক? এসআই একক হচ্ছে রেডিয়ান, যেমন π/3 রেডিয়ান, ঠিক আছে? রেডিয়ান একক, এসআই এককটা হচ্ছে রেডিয়ান, ঠিক আছে? তাহলে মাত্রাটা নাই বাট এককটা আছে। এবার 15 নম্বর, কৌণিক বেগ, কৌণিক সরণের পরিবর্তনের হার হচ্ছে কৌণিক বেগ। দেখো তোমার জানার দরকার নেই, আমি শুধু তোমাকে বলে দিলাম কৌণিক বেগকে ওমেগা দিয়ে প্রকাশ করা হয়, তুমি নিজেই সূত্রটা লিখতে পারবা। রৈখিক বেগ v = যদি s/t হয়, কৌণিক বেগ ওমেগা = হবে θ/t। তাহলে থেটার মাত্রা নাই, মাত্রা নাই মানে তো 1, আর নিচে টি, টি হচ্ছে সময়, ক্যাপিটাল লেটার টি এর মাত্রা, তাহলে উপরে 1 নিচে ক্যাপিটাল লেটার টি, তাহলে t⁻⁻1, t⁻⁻1 মানে পার সেকেন্ড। এবার 16 নম্বর, কৌণিক, কৌণিক একটু ভুল করছি বলো তো কোথায়? পার সেকেন্ড, কি লিখছি? পার সেকেন্ড, মারাত্মক ভুল করছি। কৌণিক বেগের একক পার সেকেন্ড না, মাত্রা t⁻⁻1, এটা ঠিক আছে, কিন্তু এককটা এটা না, ভালো করে তাকাও। থেটা, থেটা রেডিয়ান, টি সময়, সময় সেকেন্ড, তাহলে এর এককটা হবে রেডিয়ান পার সেকেন্ড, বুঝছো? রেডিয়ান পার সেকেন্ড, কি ক্লিয়ার? তাহলে এবার আসো দেখি, বুঝে বুঝে বলবা। কৌণিক ত্বরণ, কৌণিক ত্বরণ, কৌণিক ত্বরণকে আলফা দিয়ে লেখা হয়, আলফা। রৈখিক ত্বরণ এ যদি হয় v/t, তাহলে কৌণিক ত্বরণ আলফা হবে, খুবই কমন সেন্স, ওমেগা/t। সূত্র তোমার জানতে হবে না, সূত্র তুমি গেস করবা, নিজেই সূত্র আবিষ্কার করবা, নিজেকে বিজ্ঞানী ভাববা মাঝে মাঝে। ওমেগার মাত্রা এই যে লেখা আছে t⁻⁻1 ডিভাইডেড বাই আবার একটা টি, তাহলে t⁻²। দেখি এবার তোমরা কেমন বলতে পারো, একক বলো, s⁻², বলো এককটা বলো, এককটা কি s⁻²? না, ওমেগা ডিভাইডেড বাই টি। ওমেগার এই দেখো, ওমেগার মাত্রা মানে একক লেখা আছে রেডিয়ান পার সেকেন্ড, তাহলে রেডিয়ান পার সেকেন্ড আবার সেকেন্ড দিয়ে ভাগ, তাহলে রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার। যেমন মিটার পার সেকেন্ড হচ্ছে বেগ, মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড স্কয়ার এটা হচ্ছে ত্বরণ, ঠিক তেমনি রেডিয়ান পার সেকেন্ড হচ্ছে বেগ, কৌণিক বেগ, আর রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার হচ্ছে কৌণিক ত্বরণ, বুঝছো? ক্লিয়ার? দেখো কৌণিক, কৌণিক বেগের আরেকটা সূত্র আছে, তুমি জানবা পরবর্তীতে, v = ওমেগা। আপাতত আমাকে বিশ্বাস করো, অনেক ভাই কোত্থেকে সূত্র আসলো, এই সূত্রগুলো কি মুখস্থ করতে হবে কিনা? না, মুখস্থ করতে হবে। সূত্র মুখস্থ করতে হবে না, সূত্র তোমার দিয়ে মুখস্থ করাই নিবে একটা সময়। চতুর্থ অধ্যায় যখন আমরা পড়বো, এই সূত্র আমাদের ঠুটস্থ থাকবে, মুখস্থ করারও দরকার নেই, ঠুটস্থ এমনিতেই থাকবে। v = ওমেগা, তাহলে ওমেগা = কি? v/r। দেখো তো এখান থেকে মাত্রা একক আসে কিনা। v হচ্ছে বেগের মাত্রা, l t⁻⁻1 ডিভাইডেড বাই দৈর্ঘ্য l, l কাটাকাটি, দেখো t⁻⁻। এভাবেও দেখো ওমেগার মাত্রা আসে। তারপরে তোমাকে কৌণিক ত্বরণের আরেকটা সূত্র শেখাই, কৌণিক ত্বরণের আরেকটা সূত্র, a = r আলফা, তাহলে আলফা = a/r, আলফা = a/r, মানে রৈখিক ত্বরণ আর কৌণিক ত্বরণের সম্পর্ক হচ্ছে এটা। তাহলে দেখো তো, a হচ্ছে রৈখিক ত্বরণ, m না, l t⁻⁻2 রৈখিক ত্বরণের মাত্রা, ডিভাইডেড বাই r, r হচ্ছে রেডিয়াস, রেডিয়াস মানে দৈর্ঘ্য, দৈর্ঘ্য, রেডিয়াস ব্যাসার্ধ, দৈর্ঘ্য, লেন্থ নিচে ভাগ লেন্থ, l কাটাকাটি গেল। দেখো তো t⁻⁻2 আসে কিনা, বুঝছো? দেখো আসছে কিনা। তাহলে দেখো এখান থেকেও কিন্তু মাত্রা পাওয়া যায়, দেখো সেই মাত্রাগুলো কিন্তু এখান থেকেও পাওয়া যায়। তারপরে আসো, তারপরে আসো কম্পাঙ্ক, কম্পাঙ্ক f, f = 1/t, এটি হচ্ছে পর্যায়কাল, এইটি পর্যায়কালের টি। এবার পর্যায়কাল সেটা তো সময়, সেটা তো সময়, তাহলে সময় তার মাত্রা টি, তাহলে এইটি হচ্ছে পর্যায়কাল প্রকাশ করার জন্য ক্যাপিটাল লেটার টি, আর এইটি হচ্ছে পর্যায়কালের মাত্রা ক্যাপিটাল লেটার টি, বুঝছো? তাহলে এটার মাত্রা t⁻⁻1। একক কি? এটার একক হচ্ছে পার সেকেন্ড বা হার্টজ, হার্টজ বা পার সেকেন্ড, বুঝছো? দুইটা মাত্রা, কি ক্লিয়ার? এবার 18 নম্বর, কেন্দ্রমুখী ত্বরণ, কেন্দ্রমুখী ত্বরণ। দেখো কেন্দ্রমুখী ত্বরণ, তুমি তো নাম শোনো নাই ত্বরণের, কেন্দ্রমুখী ত্বরণের নাম শোনো নাই, আমি তোমাকে সূত্রটা লিখে দিচ্ছি, a = v²/r। এই যে অপরিচিত রাশি হোক, আমি তোমাকে সূত্র দিয়ে দিলাম, তুমি মাত্রা বের করতে পারবা কিভাবে? বেগের বর্গ, তো বেগের মাত্রা কি? l t⁻⁻1, তাহলে l² t⁻⁻2 ডিভাইডেড বাই r, l। তাহলে কি থাকলো? কাটাকাটি করে উপরে একটা l t⁻⁻2, তাহলে এর একক কি? একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। কেন্দ্রমুখী ত্বরণ মানে ত্বরণী, রৈখিক ত্বরণী। কেন্দ্রমুখী ত্বরণ মানে দেখো রৈখিক ত্বরণ, এই যে কেন্দ্রমুখী ত্বরণ প্রকাশ করে কি দিয়ে? এ দিয়ে না, তো দেখো সেটাই হয়েছে l t⁻⁻2 আর মিটার পার সেকেন্ড স্কয়ার। কি কথা বুঝছো? এবার আসো 19 নম্বর,
জড়তার ভ্রামক, জড়তার ভ্রামক দেখো একেবারে অপরিচিত, জানি না, আমি তোমাকে বলে দিচ্ছি। জড়তার ভ্রামক মোমেন্ট অফ ইনার্শিয়া, আই দিয়ে প্রকাশ করা হয়। ইনার্শিয়া আই দিয়ে প্রকাশ করা হয়। সূত্র কি? সূত্র হচ্ছে এম আর স্কয়ার, অর্থাৎ বস্তুর ভর এবং কোনো বস্তু ধরো ঘুরতেছে, তাহলে যে ব্যাসার্ধ নিয়ে ঘুরতেছে সেই ব্যাসার্ধের বর্গের গুণফলটাই হচ্ছে জড়তার ভ্রামক। ভর আর ঘূর্ণন পথের ব্যাসার্ধের বর্গের গুণফল। তাহলে কি হবে? মাত্রা কি হবে বলো? এম এল স্কয়ার, এটা হচ্ছে মাত্রা। একক কি হবে? একক হচ্ছে কেজি মিটার স্কয়ার। ঠিক আছে, এবার 20 নম্বর টর্ক। টর্কের একটা সুন্দর বাংলা নাম আছে, বলের ভ্রামক। বলের ভ্রামক বা ঘূর্ণন প্রবণতা। টর্ক কি করে জানো? রৈখিক গতির ক্ষেত্রে বল যে কাজটা করে, রৈখিক গতির ক্ষেত্রে বল কি কাজ করে? ত্বরণ সৃষ্টি করে। বা রৈখিক গতির ক্ষেত্রে বল কি কাজটা করে? বস্তুর ভরবেগের পরিবর্তন ঘটায়। কৌণিক গতির ক্ষেত্রে টর্ক সেম কাজটা করে, অর্থাৎ কোনো বস্তু ঘুরতেছে, ঘুরতেছে কৌণিক গতি, ঘূর্ণন গতি, টর্ক ওই বস্তুর কৌণিক ভরবেগের পরিবর্তন ঘটায়, অথবা টর্ক ওই বস্তুর কৌণিক ত্বরণ সৃষ্টি করে বা কৌণিক মন্দন সৃষ্টি করে। তো টর্কের সূত্র, টর্কের দুটো সূত্র আছে। টর্ক ইকুয়াল টু আই আলফা একটা সূত্র, টর্ক ইকুয়াল টু একটা সূত্র আই আলফা, এবং আরেকটা সূত্র হচ্ছে আর এফ সাইন থিটা, আর এফ সাইন থিটা। দেখি প্রথমে আর এফ সাইন থিটা দিয়ে দেখি। আর কি? আর হচ্ছে রেডিয়াস, ঘূর্ণন পথের রেডিয়াস ভেক্টরের মান, অর্থাৎ ব্যাসার্ধ। আর এফ তো বুঝতেই পারতেছো বল। আর সাইন থিটা, সাইন থিটা কস থিটার যদি কোনো মাত্রা না থাকে, সাইন থিটার মাত্রা আছে। সাইন অ্যাঙ্গেল, সাইন ধরো 30 ডিগ্রি, 1/2, তো তার তো কোনো মাত্রা নেই। তাহলে আর এর মাত্রা এল আর বলের মাত্রা এম এল টি টু দি পাওয়ার -2। তাহলে এম এল স্কয়ার টি টু দি পাওয়ার -2 একবারে লিখে দিলাম, বুঝছো? এম এম এল স্কয়ার টি টু দি পাওয়ার -2। এর একক কি? এখান থেকে তো তুমি একক লিখতে পারো, কিন্তু বহুল ব্যবহৃত একটা একক আছে, সেটা হচ্ছে নিউটন মিটার। মানে বল, আর দেখো যে বল হচ্ছে নিউটন আর ব্যাসার্ধ ভেক্টর দৈর্ঘ্য আর কি, তো এটা তো মিটার, তাহলে নিউটন মিটার, এটা হচ্ছে টর্কের একক। এবার আসো 21 নম্বর টর্কের। আবার টর্কের দেখো, টর্কের এবং কাজের মাত্রা কিন্তু একই। টর্ক এবং কাজের দেখো মাত্রা কিন্তু একই, কিন্তু খবরদার এখানে কিন্তু একক এরা বলা যাবে না জুল, যে একক একই না, জুল বলা যাবে না, জুল বলা যাবে না কিন্তু, বুঝছো? টর্ক হচ্ছে ভেক্টর রাশি, টর্ক ভেক্টর রাশি। আর মানে ভেক্টর রাশি মানে মান আছে, দিকও আছে। আর কাজ এটা হচ্ছে স্কেলার রাশি। তাহলে দুটোর মাত্রা একই হইলে একক যে একই হবে তা কিন্তু না, দুটো একই রাশি তা কিন্তু না, বহুত ডিফারেন্স আছে, বহুত। জানবো আমরা এক এক করে জানবো। কাজ ক্ষমতা শক্তি অধ্যায় যখন আমরা পড়বো, নিউটনের বলবিদ্যা অধ্যায় যখন আমরা পড়বো, তখন পার্থক্য মনে করো যে আমাদের হাতের নাগালে থাকবে। ঠিক আছে, টুটস্থ থাকবে পার্থক্য। এবার আসো 21 নম্বর। 21 নম্বরে 21 নম্বর কোনটা দিব বলো? এবার দেখি অন্য একটা অধ্যায় থেকে বলি। ধরো বিকৃতি, বিকৃতি ধরো দৈর্ঘ্য বিকৃতি। তো দৈর্ঘ্য বিকৃতি হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি, এটা তোমরা অবশ্যই পড়ছো। দৈর্ঘ্য বৃদ্ধি ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য। এটুকু হচ্ছে ধরো যে কোনো একটা তারকে টেনে লম্বা করা হলো, তো লম্বা করা হলে তার আদি দৈর্ঘ্য হচ্ছে ক্যাপিটাল লেটার এল, আর যতটুকু টেনে লম্বা করা হলো সেটা হচ্ছে স্মল লেটার এল। বলো মাত্রা কত হবে? দুটোই তো দৈর্ঘ্য, তো দুটোই দৈর্ঘ্য, একই রাশির অনুপাত থাকলে তার কি কোনো মাত্রা থাকে? তো মাত্রা থাকে না মানে কত? 1 অথবা M0 L0 T0। একক থাকে না, কোনো একক থাকে না, তাহলে একক নেই, একক নেই, তাহলে মাত্রা নেই, একক নেই। এবার 22 নম্বর ধরো পীড়ন। পীড়ন তোমরা হুকের সূত্রে এগুলো পড়ছো। পীড়ন হচ্ছে F ডিভাইডেড বাই এ। আসলে পীড়ন আর চাপ একই জিনিস, মানগত দিক দিয়ে চিন্তা করলে পীড়ন আর চাপ একই জিনিস। তাহলে F ডিভাইডেড বাই এ, এম এল টি টু দি পাওয়ার -2, এটা F ডিভাইডেড বাই এ, এ হচ্ছে এল স্কয়ার দিয়ে ভাগ, তাহলে এল টু দি পাওয়ার -1। এককটা কি হবে? এককটা হচ্ছে চাপের একক, নিউটন পার মিটার স্কয়ার অথবা প্যাসকেল, অথবা এইখান থেকে যদি একক দেখি তাহলে কেজি পার মিটার পার সেকেন্ড স্কয়ার। কি ঠিক আছে? এবার আসো আরেকটা পড়ি, সেটা হচ্ছে ইয়ং গুণাঙ্ক। ইয়ং গুণাঙ্ক, ইয়ং গুণাঙ্ক হচ্ছে পীড়ন বাই বিকৃতি, পীড়ন বাই বিকৃতি। তাহলে পীড়ন হচ্ছে F বাই এ, হুকের সূত্র তোমরা পড়ছো না, পীড়ন বাই বিকৃতি। তাহলে F ডিভাইডেড বাই এ আর বিকৃতি L ডিভাইডেড বাই এল। বিকৃতির কোনো একক মাত্রা নেই, আছে কার? পীড়নের। তাহলে স্থিতিস্থাপক গুণাঙ্ক অর্থাৎ ইয়ং গুণাঙ্ক এর মাত্রা পীড়নের মাত্রারই সমান হবে। এককও তাই, এককও সেম হবে। তাহলে নিউটন পার মিটার স্কয়ার, প্যাসকেল, কেজি পার মিটার পার সেকেন্ড স্কয়ার। দেখো কতগুলো মাত্রা একক আমরা বের করে ফেলছি। এগুলো যদি কাউকে বলা হয় না মুখস্থ করো, তাহলে তাকে পাওয়া যাবে পরের দিন পাবনাতে, বুঝছো? পাবনা মেন্টাল হসপিটালে পাওয়া যাবে। কি ক্লিয়ার? ওকে, নেক্সট আসো। এবার দেখো আমরা এবার সেকেন্ড পার্টের কয়েকটা কঠিন কঠিন রাশির মাত্রা বের করব। মোটামুটি ফার্স্ট পার্টের কয়েকটা রাশির মাত্রাটা তোরা জানলাম। এবার আমরা দেখি সেকেন্ড পার্টের কয়েকটা রাশির মাত্রা বের করি। সেকেন্ড পার্টের গুলো নাকি অনেকের কাছে কঠিন লাগে, ভাই সেকেন্ড পার্টের গুলো অনেক কঠিন, অনেক কষ্ট করে মুখস্থ রাখা লাগে। দেখি তো কত কষ্ট করে মুখস্থ রাখা লাগে সেকেন্ড পার্টের গুলো, আমরা পারি কিনা। তাহলে এখানে কত নম্বর পর্যন্ত করছিলাম দেখি? 23। আসো 24 থেকে সেকেন্ড পার্টের গুলো কয়েকটা করি। সেকেন্ড পার্টে আমাদের কি কি পড়তে হয় জানো? যে তড়িৎ প্রবাহ, চৌম্বক, তারপরে হচ্ছে তাপ, এগুলো হচ্ছে সেকেন্ড পার্টের কথাবার্তা। তো দেখি তড়িৎ রিলেটেড কয়েকটা আলোচনা করি।
তো প্রথমে আসো তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ এটা তো মৌলিক রাশি, এটা তো জানি। তড়িৎ প্রবাহকে আই দিয়ে প্রকাশ করা হয়। এর মাত্রাকে এ দিয়েও লেখে, আবার মাত্রাকে কোনো বইতে আই দিয়েও লেখে, কোনো ব্যাপার না, তোমার যেটা ভালো লাগে তুমি সেটা দিয়ে লিখবে, কোনো সমস্যা নেই। আর এককটা কি? এককটা হচ্ছে অ্যাম্পিয়ার, এককটা অ্যাম্পিয়ার। এবার আসো 25 নম্বর। 25 হচ্ছে তড়িৎ আধান, চার্জ। তড়িৎ আধান বা চার্জ, চার্জকে কিউ দিয়ে প্রকাশ করা হয়। একটা জিনিস দেখো তো, তুমি 9 10 তড়িৎ প্রবাহের সূত্র যেটা পড়ছো, আই হচ্ছে কিউ ডিভাইডেড বাই টি। কোন পরিবাহীর মধ্য দিয়ে, ধর একটা পরিবাহী, এই পরিবাহীর মধ্য দিয়ে টি সময়ে কিউ পরিমাণ চার্জ প্রবাহিত হচ্ছে। তড়িৎ প্রবাহের সংজ্ঞা কি? একক সময়ে প্রবাহিত চার্জের পরিমাণকে তড়িৎ প্রবাহ বলে। একক সময়ে প্রবাহিত চার্জের পরিমাণ। টি সময়ে কিউ পরিমাণ চার্জ যদি এই পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত হয়, একক সময়ে প্রবাহিত চার্জ কিউ ডিভাইডেড বাই টি, এটাই তড়িৎ প্রবাহ আই, তাই কিনা? এবার দেখো আই কে কি রাশি জানো তুমি? মৌলিক রাশি। সংজ্ঞা কি ছিল? যে সকল রাশি অন্য কোনো রাশির উপর নির্ভর করে না তারা নাকি মৌলিক রাশি। তড়িৎ কিউ এর উপর আই এর উপর, কিউ এর উপর টি এর উপর নির্ভর করে, কিউ এর উপর টি এর উপর নির্ভর করে। তাহলে নির্ভর যদি করে সেই মৌলিক রাশি কেমন হলো? কি খটকা লাগলো না? যে আই তড়িৎ প্রবাহ সে কিউ এর উপর টি এর উপর নির্ভর করছে, তাহলে সেই মৌলিক রাশি কিভাবে হলো? সেটা তো যৌগিক রাশি হওয়া উচিত। কি বুঝতে পারছো? দেখো একটু খটকা লাগতেছে। কিউ কে আরো বরঞ্চ মৌলিক রাশি হওয়া উচিত, কিউ বাই টি। সময় মৌলিক রাশি, কিউ মৌলিক রাশি, আই কে হওয়া উচিত না যৌগিক রাশি? কিন্তু তা না। দেখো আমাদের একটু বুঝতে ভুল হয়েছে। কি বুঝতে ভুল হয়েছে? তুমি আই ইকুয়াল টু কিউ বাই টি চিন্তা করো না। তড়িৎ প্রবাহ মৌলিক রাশি ঠিকই আছে, কোনো সমস্যা নেই, তড়িৎ প্রবাহ মৌলিক রাশি। তুমি আই ইকুয়াল টু কিউ বাই টি ভাবো না, তুমি ভাববা কিউ ইকুয়াল টু আই ইন্টু টি, বুঝছো? এটা ভাবো। তাহলে দেখো তড়িৎ প্রবাহ এবং সময় এই দুইটা মৌলিক রাশি গুণ করে পাওয়া যাচ্ছে চার্জ, যে চার্জ হচ্ছে যৌগিক রাশি। তো এই জায়গাটা এসে অনেক স্টুডেন্টের একটু খটকা লাগে। তাহলে খটকা লাগার আর কিছু নাই। তাহলে খটকাটা কি লাগে? যে অনেকে ভাবে যে আই ইকুয়াল টু কিউ বাই টি, এই সূত্র থেকে অনেকে ভাবে যে আই তো যৌগিক রাশি হওয়া উচিত। না না, তুমি আই ইকুয়াল টু কিউ বাই টি এটা যদি কেউ লেখে তুমি তাকে লিখবা না কিউ ইকুয়াল টু আই ইন্টু টি, অর্থাৎ কিউ নির্ভর করে আই আর টি এর উপর। তাহলে অর্থাৎ কিউটা যৌগিক রাশি, তড়িৎ প্রবাহ চার্জ এটা যৌগিক রাশি, কিন্তু তড়িৎ প্রবাহ মানে সরি তড়িৎ আধান মানে কিউ এটা হচ্ছে যৌগিক রাশি, কিন্তু তড়িৎ প্রবাহ এটা হচ্ছে মৌলিক রাশি, বুঝছো? তাহলে কিউ ইকুয়াল টু আই ইন্টু টি, এইবার ঠিক আছে, আর কনফিউশন নেই। তাহলে আই এটাকে এ দিয়ে লিখতে পারো, আই দিয়েও লিখতে পারো, যার যেটা খুশি। ধরো আমি এ দিয়ে লিখলাম, তুমি আই দিয়েও লিখো, কোনো সমস্যা নেই। আর টি, এই যে ক্যাপিটাল এটা টি, তাহলে এটা হচ্ছে তড়িৎ আধান বা চার্জের মাত্রা। একক কি হবে? খুবই সহজ, একক হচ্ছে অ্যাম্পিয়ার আর টি সেকেন্ড, তাহলে অ্যাম্পিয়ার সেকেন্ড এ এস। এটা একটা একক, আরো একটা একক আছে কুলম, সি দিয়ে লেখা হয় কুলম, বিজ্ঞানী কুলম্বের নাম অনুযায়ী কুলম। এবার আসো 26 নম্বর, তড়িৎ বিভব। তড়িৎ বিভব, তড়িৎ বিভবকে ভি দিয়ে লেখা হয়। তড়িৎ বিভবের সূত্রটা কি জানো? ভি ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড বাই কিউ। ভাই তুমি জানো এটা, তুমি 9 10 পড়ছো এটা। কেমনে? তড়িৎ বিভবের ডেফিনেশন ছিল কোন তড়িৎ ক্ষেত্রের মধ্যে একক ধনাত্মক চার্জ আনতে যে পরিমাণ কাজ হয়, কিউ চার্জ আনতে কাজ হয় ডাব্লিউ পরিমাণ, অতএব একক চার্জ আনতে কাজ হয় ডাব্লিউ ডিভাইডেড বাই কিউ পরিমাণ। তাহলে ডেফিনেশন অনুযায়ী এটাই হচ্ছে বিভব। দেখো তুমি এই সূত্রটা পড়ছো, আমি 100% শিওর ডাব্লিউ ইকুয়াল টু ভি ইন্টু কিউ পড়ছো, বা ডাব্লিউ ইকুয়াল টু ডেল ভি ইন্টু কিউ পড়ছো এটা। তাহলে তড়িৎ বিভব ভি এটা ইকুয়াল টু ভি এটা ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড বাই কিউ। ডাব্লিউ হচ্ছে কাজ আর কিউ হচ্ছে তড়িৎ আধান বা চার্জ। তাহলে কাজের মাত্রা এম এল টি টু দি পাওয়ার, ভালো করে দেখো, এম এল টি টু দি পাওয়ার কাজের মাত্রা এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু, এটা হচ্ছে এফ, তার সাথে এস গুণ দিলে কাজ পাওয়া যাবে, তাহলে এল স্কোয়ার ডিভাইডেড বাই কিউ, কিউ মানে এ ইন্টু টি। ঠিক আছে, তাহলে একটু সুন্দর করে সাজায় লিখি, ভি ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড বাই কিউ। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু ডিভাইডেড বাই কিউ, কিউ হচ্ছে এ ইন্টু টি। দেখো কাজের মাত্রা তোমার খাতায় বের করে আছে। এবার তাহলে কি হচ্ছে দেখো, এম এল টু দি পাওয়ার টু টি টু দি পাওয়ার মাইনাস থ্রি আর এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান। একক কি হবে? একক হচ্ছে ভোল্ট। ঠিক আছে, একক হচ্ছে ভোল্ট, বিভবের একক ভোল্ট। এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস থ্রি এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান, বুঝছো? এবার আসো 27 নম্বর, রোধ। রোধ আর ভি ইকুয়াল টু আই আর, তাহলে আর ইকুয়াল টু ভি বাই আই। দেখো কত বড় বড় মাত্রা আমরা বের করে ফেলতেছি, ঠিক আছে, মুখস্থ ছাড়। ভি ইকুয়াল টু আই আর, আর ইকুয়াল টু ভি বাই আই, বিভব ডিভাইডেড বাই তড়িৎ প্রবাহ। তাহলে এর অ্যান্সারটা কি জানো? 26 ভাগ 24, 26 ভাগ 24।
তাহলে 26 হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 3 এ টু দি পাওয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই আই 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 হচ্ছে এই এই তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 3 এ টু দি পাওয়ার মাইনাস 2 একক কি একক হচ্ছে ওহম রোধের একক ওহম কি বুঝলা ঠিক আছে তাহলে তোমরা এবার আমাকে একটা মাত্রা বের করে দাও তো তোমরা এবার আমাকে একটা মাত্রা বের করে দাও 28 নম্বর তড়িৎ প্রাবল্য তড়িৎ প্রাবল্য এটা হচ্ছে ই তড়িৎ প্রাবল্যের সূত্রটা বলে দিই একক ধনাত্মক চার্জ তড়িৎ ক্ষেত্রের মধ্যে স্থাপন করলে যে পরিমাণ বল অনুভব করে বল মানে প্রাবল্য বিভব মানে কাজ ঠিক আছে বল মানে প্রাবল্য আর কাজ মানে বিভব তাহলে আমাদের লাগবে একক ধনাত্মক চার্জ স্থাপন করলে কি পরিমাণ বল অনুভব করবে তাহলে তো দেখো তো কিউ পরিমাণ বল কিউ পরিমাণ চার্জ স্থাপন করলে অনুভূত বল হয় এফ কোন একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে তাহলে একক চার্জ স্থাপন করলে কি পরিমাণ বল অনুভব করবে ওই কি নিয়ম এফ ডিভাইডেড বাই কিউ তাহলে তড়িৎ প্রাবল্য এফ ডিভাইডেড বাই কিউ নাও নিজেরা করো দ্রুত নিজেরা করো দ্রুত কি পারা যাবে না সহজ না এম এল টি টু দি পাওয়ার মাইনাস 2 ডিভাইডেড বাই কিউ এই যে কিউ এটি এ টি তাহলে সাজিয়ে লিখলে এম এল টি টু দি পাওয়ার মাইনাস 3 এ টু দি পাওয়ার মাইনাস 1 একক কি হবে তড়িৎ প্রাবল্যের একক তড়িৎ প্রাবল্য এখান থেকে দেখলে বোঝা যায় এফ ডিভাইডেড বাই কিউ এফ হচ্ছে নিউটন নিউটন আর কিউ এফ ডিভাইডেড বাই কিউ এফ হচ্ছে নিউটন আর কিউ কিউ হচ্ছে কুলম্ব তাহলে নিউটন পার কুলম্ব তারপর দেখো বিভবের আরো একটা একক আমরা লিখতে পারি ডাব্লিউ ডাব্লিউ হচ্ছে কাজ জুল ঠিক আছে জুল ডিভাইডেড বাই কিউ তাহলে জুল পার কুলম্ব এটাও কিন্তু বিভবের একটা একক ঠিক আছে এটা অনেকে করে ফেলছে গুড ভেরি গুড খুব সুন্দর 29 নম্বর আপেক্ষিক রোধ বিশাল কঠিন জিনিসটা আপেক্ষিক রোধ আপেক্ষিক রোধকে রো দিয়ে লেখা হয় জানো তো আপেক্ষিক রোধ রো আপেক্ষিক রোধের সূত্র মনে আছে কোন পরিবাহীর রোধ এটা নির্ভর করে হচ্ছে দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক প্রস্থের ক্ষেত্রফলের সাথে ব্যস্তানুপাতিক আর কনস্ট্যান্ট হিসাবে রো আপেক্ষিক রোধ তাহলে রো ইকুয়াল টু আর এ ডিভাইডেড বাই এল আর এ ডিভাইডেড বাই এল রোধ ক্ষেত্রফল পরিবাহী তারের প্রস্থের ক্ষেত্রফল আর পরিবাহী তারের দৈর্ঘ্য লেন্থ আর এই যে রোধের মাত্রা বের করছো এম এল স্কয়ার টি টু দি পাওয়ার মাইনাস 3 এ টু দি পাওয়ার মাইনাস 2 আর এ হচ্ছে এল স্কয়ার আর এল তাহলে কি হচ্ছে দেখো এল স্কয়ার এল হচ্ছে উপরে 4টা নিচে একটা ভাগ হয়ে উপরে থাকবে 3টা তাহলে এম এল 3 টি টু দি পাওয়ার মাইনাস 3 এ টু দি পাওয়ার মাইনাস 2 একক কি হবে একক হচ্ছে ওহম মিটার এই যে দেখো ওহম মিটার আর ওহম মিটার স্কয়ার ডিভাইডেড বাই মিটার কাটাকাটি করে কি ওহম মিটার বুঝছো এটা হচ্ছে আপেক্ষিক রোধের এবার আসো 30 নম্বর ধারকত্ব ধারকত্ব ক্যাপাসিটেন্স ছিল মনে হয় 1982 ছিল ক্যাপাসিটেন্স ধারকত্ব এটাকে সি দিয়ে প্রকাশ করা হয় কাকে বলে এটা হচ্ছে একক বিভব পার্থক্যে সঞ্চিত চার্জের পরিমাণকে একক বিভব পার্থক্যে সঞ্চিত চার্জের পরিমাণকে বলা হয় ধারকত্ব ভি বিভব পার্থক্যে সঞ্চিত চার্জ যদি হয় কিউ তাহলে একক বিভব পার্থক্যে সঞ্চিত চার্জ হবে কিউ ডিভাইডেড বাই ভি তুমি যদি মনে করো ভাই সূত্রগুলো কি এখন মুখস্থ করা লাগবে কোনো দরকার নেই এই সূত্রগুলো তোমার মুখস্থ করা লাগবে না সূত্রগুলো তোমার মনে অটোমেটিক্যালি থাকবে ঠিক আছে জাস্ট খালি ওয়েট করো সময় ওয়েট করো সূত্রগুলো মুখস্থ করা লাগবে না তোমাকে জাস্ট আমি শেখাচ্ছি অনেকে ঢুলে ঢুলে এই মাত্রাগুলো মুখস্থ করে ভাই এত কঠিন কঠিন মাত্রা বড় বড় মাত্রা এগুলো মুখস্থ না করলে ভুলে যাবো এগুলো মুখস্থ করা যাবে এগুলো মুখস্থ করলে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে মুখস্থ করলে প্রথম কথা হচ্ছে মনে থাকবে না আর মুখস্থ যদি করতে যাও ফিজিক্সের চেয়ে কঠিন সাবজেক্ট আর কোনোটা মনে হবে না তাহলে মুখস্থ বাদ কোনো পড়া মুখস্থ করে না ফিজিক্সের কোনো পড়া মুখস্থ করে না সবই বুঝে বুঝে এবং সবকিছু ম্যাথমেটিক্যাল হিসাব প্র্যাকটিস করতে হবে বেশি বেশি করে তাহলে ধারকত্বের ডেফিনেশন হচ্ছে একক বিভব পার্থক্যে সঞ্চিত চার্জ দ্যাট মিন্স কিউ ডিভাইডেড বাই ভি এবার বলো তো কিউ এর মাত্রা জানো কিনা 25 নম্বর বিভবের মাত্রা জানো কিনা 26 নম্বর তাহলে এই যে এইটাকে এটা দিয়ে ভাগ দিলেই কাজ শেষ তাহলে এটি ডিভাইডেড বাই এম এল স্কয়ার টি টু দি পাওয়ার মাইনাস 3 এ টু দি পাওয়ার মাইনাস 1 তাহলে দেখো এম টু দি পাওয়ার মাইনাস 1 তারপরে এল টু দি পাওয়ার মাইনাস 2 এল উপরে চলে গেলে এল টু দি পাওয়ার মাইনাস 2 এ একটা আছে এ উপরে চলে গেলে আচ্ছা আগে টি এর হিসাবটা করি তাহলে টি টু দি পাওয়ার মাইনাস 3 উপরে চলে গেলে প্লাস 3 তাহলে 1 প্লাস 3 4 আর এ টু দি পাওয়ার মাইনাস 1 এ টু দি পাওয়ার মাইনাস 1 উপরে চলে গেলে প্লাস 1 হবে তাহলে এ টু দি পাওয়ার 1 প্লাস 1 2 এটা হচ্ছে মাত্রা ঠিক আছে এটা হচ্ছে ধারকত্বের মাত্রা ধারকত্বের একক কি বিজ্ঞানী ফ্যারাডের নাম অনুযায়ী ধারকত্বের একক হচ্ছে ফ্যারাডে এফ এফ হচ্ছে ধারকত্বের একক বুঝছো
এবার আসো একটা মাত্রা আমরা হিসাব করবো, সেটা হচ্ছে ধারকের সঞ্চিত শক্তি। ধারকে সঞ্চিত শক্তি, তোমাকে আমি সূত্র লিখে দেবো, তুমি ধারকের সঞ্চিত শক্তির মাত্রাটা বের করবা। ধারকের সঞ্চিত শক্তিকে ইউ দিয়ে লেখা হয়, সঞ্চিত শক্তিকে ইউ দিয়ে লেখা হয়। সূত্রটা হচ্ছে হাফ সি ভি স্কোয়ার, এটা হচ্ছে ধারকের সঞ্চিত শক্তি, হাফ সি ভি স্কোয়ার। নাও মাত্রাগুলো বের কর, ধারকের সঞ্চিত শক্তি হাফ সি ভি স্কোয়ার, মাত্রাগুলো বের কর দেখি। হাফের কোনো মাত্রা নাই, হাফ বাদ। সি এর মাত্রা আছে এম টু দি পাওয়ার -1, এল টু দি পাওয়ার -2, টি টু দি পাওয়ার 4, এ টু দি পাওয়ার 2। ভি স্কোয়ার, ভি কোথায়? বিভব, এই যে বিভব। তাহলে এর বর্গ, দেখো কি বিশাল কথাবার্তা, এম স্কোয়ার, দেখো এটার বর্গ, ভালো করে বুঝিও, এটার বর্গ লেখা বাদ দিয়ে বোর্ডে দেখো এটার বর্গ, তাহলে এম এর পাওয়ার 2, টি এর পাওয়ার 4, বর্গ করলে কি হয়? এই যে এটার যদি বর্গ করা হয় তাহলে কি হয়? পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যাবে। এটার যদি বর্গ করা হয় তাহলে 2 × 2 4, টি টু দি পাওয়ার -3 × 2, টি টু দি পাওয়ার -6, টি টু দি পাওয়ার -6, তারপরে এ টু দি পাওয়ার -1 × 2, তাহলে এ টু দি পাওয়ার -2। এবার বোর্ডে দেখো, দেখো এটার মাত্রা দেখো, এম টু দি পাওয়ার -1, এম টু দি পাওয়ার 1, এম টু দি পাওয়ার -1 যোগ এম টু দি পাওয়ার 2, -1 + 2, এম একটা, এল টু দি পাওয়ার -2, এল টু দি পাওয়ার কই, সরি এখানে টি লিখে ফেলছি, এখানে টি লিখে ফেলছি, সরি, এটা এল হবে, এটা এল হবে স্যার। এল টু দি পাওয়ার -2, এল টু দি পাওয়ার 4, -2 + 4, এল টু দি পাওয়ার 2, বুঝলা? টি টু দি পাওয়ার 4, টি টু দি পাওয়ার -6, টি টু দি পাওয়ার -2, এ টু দি পাওয়ার 2, এ টু দি পাওয়ার -2, এ টু দি পাওয়ার 0 মানে বাদ। তাহলে কি হইল? এম এল টু দি পাওয়ার 2, টি টু দি পাওয়ার -2। বুঝতে পারছো? 3 এর বর্গ 9 হয় না, না 3 এর বর্গ 9 না, পাওয়ারে গুণ হয়, পাওয়ারে গুণ হয়, ঠিক আছে? এখানে এটার বর্গ করলে, বুঝছো, এটার বর্গ যদি করা হয় তাহলে পাওয়ারে গুণ হবে, 2 × 2 4 হবে না, 3 গুণ মানে 3 × 9 হবে না, 3 × 2 6 হবে, -6 হবে, বুঝছো? ঠিক আছে, একটু 9 10 গ্যাপ দিয়ে আসছে কিন্তু, তাহলে এটা বুঝতে হবে, ঠিক ক্লিয়ার? তাহলে এম এল টু দি পাওয়ার 2, টি টু দি পাওয়ার -2, ঠিক আছে? এইবার একটা জিনিস দেখো, মজার ব্যাপারটা তোমার বলি। ধারকের সঞ্চিত শক্তির মাত্রা চাইছে, তুমি কি করলা? বের করলা। ধারকের সঞ্চিত শক্তির মাত্রা তুমি হিসাব নিকাশ করে বের করে বললা। জানো, আমাকে যদি ধারকের সঞ্চিত শক্তির মাত্রা বের করতে দিত, আমি বের করতাম না। আমি ধারকের সঞ্চিত শক্তির মাত্রা অপশন দেখে এটা দাগাই দিয়ে চলে আসতাম, বের করতাম। কেমনে? এটাই হচ্ছে মজার। ধারকের কি এটা? সঞ্চিত শক্তি। তো শক্তি মানে তো কাজের মাত্রা, শক্তির মাত্রা, যে শক্তি বলুক, ধারকের সঞ্চিত শক্তি, বিভব শক্তি, তড়িৎ শক্তি, যাই বলুক, ঠিক আছে, চৌম্বক শক্তি, যে কোনো ধরনের শক্তির কথা বলুক, ঠিক আছে, শক্তির মাত্রা তো এম এল স্কয়ার টি টু দি পাওয়ার -2 হবে, এবং তাই হয়েছে। বুঝছো? দেখো কত হিসাব নিকাশ করে আমরা বের করছি, কি কঠিন একটা হিসাব, হ্যাঁ, কি বিশাল একটা হিসাব, কিন্তু তারপরে দেখো মাত্রাটা শক্তির মাত্রায় আসছে। এটাই হচ্ছে মজার, কি ক্লিয়ার? এটাই হচ্ছে মজার। এই হাফ কই, অনেকে একজন জিজ্ঞেস করছে হাফ কই, হাফের সাথে মাত্রার কি সম্পর্ক? হাফের কোনো মাত্রা আছে? ধ্রুবকের সাথে, এই যে ধ্রুবক সংখ্যার সাথে মাত্রার কোনো সম্পর্ক নেই, তার এই যে হাফ বাদ, ওটার সাথে তো মাত্রার সম্পর্ক নেই। এখানে হাফ দিলেই কি না দিলেই কি, হাফ কি কখনো মাত্রা হইতে পারে? এই কারণে মাত্রার হিসাবে হাফ লাগবে, বুঝতে পারছো? মাত্রার হিসাবে হাফ লাগবে না, কি বুঝলা কিনা? 24 নম্বরে প্রবলেম। 24 নম্বর কোনটা? 24 নম্বর তো তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ কিসের প্রবলেম? কি ক্লিয়ার? তাহলে দেখো, এগুলা যদি কাউকে দেখানো হয়, বলা হয় উইদাউট হিসাব নিকাশ যদি বলা হয়, তাহলে তার দেখবা মাথা চক্কর দিছে, যে কি ব্যাপার, এগুলা কেমনে মনে রাখা যাবে? তো মনে রাখতে হবে না, মুখস্থ করতে হবে না, তুমি শুধু হিসাবটা পারবা, ঠিক আছে? যাই দিক, যে ভাই আমি হিসাব করে বলে দিব মাত্রা কত, যাই দেওয়া হোক, যত কঠিন জিনিস আসুক, আমি তোমাকে বইয়ের সবচেয়ে কঠিন কঠিন জিনিসগুলো করাই দিলাম, তাহলে যত কঠিন জিনিসই দেওয়া হোক, তুমি মাত্রা খুব সহজে নির্ণয় করতে পারবা। এইবার শোনো, আজকে এতটুকু পর্যন্তই পড়াবো, কিন্তু একটা হোমওয়ার্ক দিয়ে দিব, সেটা তোমাদের বাসায় করতে হবে। আমি কয়েকটা রাশি, কয়েকটা ধ্রুবক, এদের মাত্রা মানে নাম বলে দিচ্ছি, সূত্র বলে দিচ্ছি, তোমার মাত্রা বের করতে হবে, এটা তোমার কাজ, বাসায় এটা তোমার কাজ, কি ক্লিয়ার? তাহলে চলো দেখি একটু, তোমাকে কয়েকটা হোমওয়ার্ক দেওয়া হোক, বেশি দিব না, কয়েকটা হোমওয়ার্ক। 1, মহাকর্ষীয় ধ্রুবক। মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা বের করবা। মহাকর্ষীয় ধ্রুবক হচ্ছে জি। মাত্রা বের করার জন্য পর্যাপ্ত সূত্র আমি তোমাকে দিয়ে দিচ্ছি, F = G m1 m2 / d²। তারপরে 2 নম্বর,
সুপ্ত তাপ। সুপ্ত তাপ, তো সুপ্ত তাপ এটার মাত্রা বের করবা কিউ, কিউ ইকুয়াল টু এম এল এফ। তো সুপ্ত তাপ কোনটা? সুপ্ত তাপ হচ্ছে এল এফ। সুপ্ত তাপ বা লীন তাপ এটা হচ্ছে এল এফ। সূত্রটা লিখে দিই, কিউ ইকুয়াল টু এম এল এফ। তারপরে ধরো 3 নম্বর, 3 নম্বর হচ্ছে পৃষ্ঠটান। পৃষ্ঠটান, পৃষ্ঠটানকে টি দিয়ে লেখা হয়, টি। তাহলে টি ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই এল। টি ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই এল। পৃষ্ঠটান টি ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই এল, বুঝছো? তারপরে 4 নম্বর কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ এটাকে এল দিয়ে প্রকাশ করা হয়, সূত্র লিখে দিচ্ছি, এল ইকুয়াল টু এম ভি আর। 5 নম্বর টর্ক। টর্কের মাত্রা তুমি আজকে করে দিছি, তুমি আবারও বের করবা। টর্কের সূত্র এটা ব্যবহার করবা, আই আলফা। টর্ক ইকুয়াল টু আই আলফা, ঠিক আছে? তারপরে 6 নম্বর তাপধারকত্ব। তাপধারকত্ব, তাপধারকত্ব হচ্ছে সি। সি এর সূত্র সি ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই টি। টি হচ্ছে টেম্পারেচার, তাপমাত্রা। হ্যাঁ, এটা বের করবা। 7 নম্বর বোলজম্যান ধ্রুবক। বোলজম্যান ধ্রুবক, বোলজম্যান ধ্রুবক কে, পিভি ইকুয়াল টু কেটি, ঠিক আছে? পিভি ইকুয়াল টু কেটি। পি কি? প্রেসার, চাপ, চাপ। ভি কি? আয়তন। টি কি? টেম্পারেচার, তাপমাত্রা। এই কে এর মাত্রা বের করবা। তাহলে আমি তোমাকে কয়েকটা রাশির নাম বলে দিলাম এবং তার সূত্র বলে দিলাম, তুমি মাত্রাগুলো বের করবা, বুঝছো? মাত্রাগুলো বের করবা। তাহলে সুন্দর করে একবার দেখে নাও কি কি দেওয়া হয়েছে, দেখে নাও। কি ক্লিয়ার? ওকে ওকে, ডান। ভাইয়া মাথা ঘোরাচ্ছে, মাথা ঘোরাইলে মাথায় 2টা বাড়ি দাও, এই পাশ থেকে একটা বাড়ি দাও, এই পাশ থেকে একটা বাড়ি দাও, তাহলে দেখবা আর মাথা ঘোরাবে না। এবার বাসায় একটু প্র্যাকটিস করবা। শোনো, পড়াশোনা একটু কষ্ট করে করতে হবে, পড়াশোনার কোনো বিকল্প নেই। যে যত বেশি পড়াশোনা করবে, যে যত টেবিলে বেশি সময় কাটাবে, যে খাতা কলমের সাথে যে যত বেশি সময় কাটাবে, তার কিন্তু পরিশ্রমের ফলটা তত মিষ্টি হবে। আর যার পরিশ্রম কম থাকবে, যার মনে করো বই খাতার সাথে সময় কম হবে, তার কিন্তু রেজাল্টও ভালো হবে। অর্থাৎ রেজাল্ট হচ্ছে পরিশ্রমের সাথে বা পড়াশোনার সাথে সমানুপাতিক সম্পর্ক। কি ক্লিয়ার? তাহলে বলো, তোমাদের এবার কিছু বলার থাকলে এবার বলো। তোমরা পড়ানোর সময় 2টা জিনিস ফলো করবা। পড়ানোর সময় কমেন্ট কম করবা, কারণ পড়ানোর সময় কমেন্ট দেখা হয় না। একটা প্রশ্ন জিজ্ঞেস করা যাবে না, ঠিক আছে? আমার ক্লাসে কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করা যাবে না, কয়েকটা কমেন্ট একেবারে নিষিদ্ধ। যে ভাই আর কতক্ষণ পড়াবেন, এই কমেন্ট নিষিদ্ধ। ক্লাস কখন শেষ হবে, এই কমেন্ট নিষিদ্ধ। আর কয়টা ক্লাস লাগবে, এই অধ্যায়ের কয়টা ক্লাস হবে, এই অধ্যায় কবে শেষ হবে, এই সকল কমেন্ট একেবারেই নিষিদ্ধ। বুঝতে পারছো? এই সকল কমেন্ট কোনোভাবেই করা যাবে না, কারণ এই সকল কমেন্ট কোনো ভালো স্টুডেন্ট করে না। এই সকল কমেন্ট কোনো ভালো স্টুডেন্ট করে না। তো এরকম কোনো কমেন্ট করবে না তোমাদের প্রথম দিন, এই কারণে আমি আগে থেকে বলে দিলাম। ওকে, ক্লিয়ার? তোমাদের কমেন্টগুলো লাফাই চলে যাচ্ছে, একটা কমেন্টও দেখতে পাচ্ছি না। এত কমেন্ট করতেছে সবাই, মানে মোবাইল এইভাবে এরকম করতেছে, ঠিক আছে? ওকে, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত। আজকে প্রথম দিন, আমরা কিন্তু একটু কম পড়ছি, আজকে অনেক কম পড়ছি। তাহলে নেক্সট দিন কিন্তু আমরা অনেক বেশি পড়বো, বুঝছো? নেক্সট দিন কিন্তু অনেক বেশি পড়বো। তুমি শপথ করো যে পড়া জমায় রাখবা না, ঠিক আছে? আজকে থেকে তুমি শপথ করো, তুমি পড়া জমায় রাখবা না। তোমাদের মধ্যে এখানে যতজন স্টুডেন্ট এখন আছো, তোমরা তো এখন প্রথম থেকে যুক্ত, অনেক স্টুডেন্ট যে প্রথম থেকে যুক্ত আছো। তোমাদের একটা প্লাস পয়েন্ট হচ্ছে তোমরা একেবারে শুরু থেকে যুক্ত আছো। এটা যে কত বড় প্লাস পয়েন্ট তোমার জন্য, তুমি কল্পনাও করতে পারবে না। কিন্তু এরপরে অনেক স্টুডেন্ট যখন যুক্ত হবে, ইভেন দেখবা সাইকেল 1, সাইকেল 2, সাইকেল 3 শেষ হয়ে যাচ্ছে, তারপরে স্টুডেন্টরা এসে সাইকেল 1, সাইকেল 2, সাইকেল 3 তে যুক্ত হচ্ছে। মানে সময় নাই, অনেক পরে খোঁজ পাইছে, অনেক পরে এসে যুক্ত হয়েছে। তারপর জাস্ট খালি আফসোস, ইস কেন এই ক্লাসগুলো আগে পাইলাম না। এই আফসোসটা কিন্তু তোমাদের করতে হবে না। তাহলে তোমরা অনেক আগানো না। তাহলে তুমি
সেই জিনিসটার মূল্যটা তোমার বুঝতে হবে। ঠিক আছে, ধরো অনেক মানে কিছু স্টুডেন্ট অনেক পরে যুক্ত হইলো, অনেক পরে যুক্ত হয়ে সে যে আফসোসটা করবে, তোমার তো আর সেই আফসোসটা করা লাগবে না। সে অনেক পরে যুক্ত হয়ে অনেক বেশি এফোর্ট দিয়ে তোমাকে যদি ধরে ফেলে, তাহলে তোমার কি কোনো লাভ হইলো বলো? তাহলে তুমি তার থেকে আগানো থাকতে হবে না তোমার? তাহলে এই কারণে কি করতে হবে, তোমার পড়া ফেলে রাখা যাবে না, তোমার নিয়মিত পড়াশোনা করতে হবে, নিয়মিত প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, পড়াশোনার কোনো বিকল্প নেই। তো আমরা ক্লাসে যা করাবো এবং আমরা যে প্র্যাকটিস শিট দিব, এইটা অনলাইন অফলাইনের বেস্ট, বুঝছো? তুমি আরো কয়েকটা দিন গেলে তুমি বুঝতে পারবা তুমি বাংলাদেশের বেস্ট এডুকেশন প্ল্যাটফর্মে তুমি আসো, বুঝছো? এটার মনে করো আমরা চেষ্টা করি যে আমরা সবার থেকে ভালো কোয়ালিটি কন্টেন্ট দেওয়ার। তো তুমি সেই জিনিসটা পাচ্ছ, তোমার সেই জিনিসের মূল্যটা বুঝতে হবে। কথা কি বুঝছো? তাহলে মূল্যটা বুঝে সেই অনুযায়ী তোমাকে কাজ করতে হবে। নিজের দায়িত্ব নিজে নিতে হবে। এখন তোমার মা বাবা, তোমার প্রাইভেট টিউটর তোমার পিছনে লেগে থাকবে না। তোমার নিজের গরজে, নিজের ইচ্ছায়, নিজের ভবিষ্যৎ চিন্তা করে তোমার পড়তে বসতে হবে। ঠিক আছে, তাহলে চলো আজকে আমরা টাটা বাই বাই বলি। কি ক্লিয়ার? কোন বই কিনবা? বাজারে একটা বই, বোর্ড বই যেটা পাওয়া যায়, একটা ভালো বই দেখে কিনে নিও। ঠিক আছে, ওকে, গুড নাইট, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এই পর্যন্ত।